ছেলে যদি প্রথম না হয়, যদি আমার মেয়ে হতো, তাহলে হয়তো আমার সেকেন্ড চাইল্ড হয়তো আমি কোনোদিন চিন্তাই করতাম না। ওর প্রতি, এই কন্যা সন্তানের প্রতি ওর বাবা যেটা করতে পারেনি, ও সেটা করে চলেছে আজ অব্দি, দাদা হয়ে। লোপামুদ্রা সিনহা যে টিভি সিরিয়াল করে বা আমাদের ন্যাশনাল ইয়েতে চ্যানেলে যে সংবাদ পাঠিকা, ও এটার সঙ্গে যুক্ত, ভীষণ ভাবে কাজ করে। এক প্রকার আমরা ভিক্ষা করি ওদের জন্য। এদিন আমাদের দল ক্ষমতায় এলেন, দাদা আমাকে প্রথমেই ফোন করে খালি একটাই কথা বললেন, এবারে কিন্তু তোকে উদ্যোগ নিতে হবে। যেমন আমাদের শ্রীরামপুর থানা থেকে পুজোর সময় জামা কাপড় দেওয়া, ওদের নিয়ে বেড়াতে যাওয়া, ওদের খাবার দাবারের দিকেও একটু নজর রাখা, ফল মূল, ওদের ওষুধটা আমাদের সারা বছর যোগান দিতে হয়, কারণ ওষুধগুলো একটু ব্যয় সাপেক্ষ, ওদের সকলের পক্ষে কিনে ওঠা সম্ভব হয় না। এই কাজগুলোর জন্য কি কখনো সরকারের কোনো সাহায্য আশা করেছি? সরকারের সাহায্য বলতে আমি দেখেছি সংগঠনে দাদা সেইভাবে মানে এক প্রকার আমরা ভিক্ষা করি ওদের জন্য। এমএলএ এমপিদের কাছেও, আগের পূর্বতন সরকারের কাছেও করা হয়েছে, সহযোগিতা যথেষ্ট এসেছে। সমস্ত সরকারি ব্লাড ব্যাংক গুলো বিভিন্ন ভাবে পাশে দাঁড়িয়েছেন। এবার এখন তো আপনি যে রাজনৈতিক দলের মতাদর্শে আছেন, তিনি এখন সরকারে এসেছেন। হ্যাঁ, তো সেখান থেকে মনে হচ্ছে আপনার এই যে লড়াই, আপনার ঘর থেকে যে লড়াইয়ের মানে একরকম সূচনা হয়েছিল নিজের সন্তানের ভেতর দিয়ে, এছাড়াও আপনি ছোটবেলা থেকে লড়াকু, তো মনে হয় কাজটা আগের থেকে অনেক সোজা হবে। আশাবাদী, আমি আশাবাদী যে এবারে আমি নিজের উদ্যোগেও, মানে যেদিন আমাদের দল ক্ষমতায় এলেন, দাদা আমাকে প্রথমেই ফোন করে খালি একটাই কথা বললেন, এবারে কিন্তু তোকে উদ্যোগ নিতে হবে। কারণ যেহেতু আমি বিরোধী দলে ছিলাম তখন ওদের এমএলএ এমপিরা এলে, মানে আমরা তো অরাজনৈতিক সংগঠন, এই থ্যালাসেমিয়া সংগঠনটা তো সম্পূর্ণ অরাজনৈতিক, তো যে দল যখন ক্ষমতায় আসে তাদের কাছেই যেতে হয়। তো আমি যেহেতু রাজনীতিতে জড়িয়ে পড়েছিলাম, যেহেতু স্কুলটা ছাড়ার পর আমি খুব ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম মানসিক ভাবে, তখন মনে হলো কিছু না পারি অন্তত এটাই করি। সবাই বলেছিল কেন স্রোতের পক্ষে চলো, স্রোতে থাকো, স্রোতের বিপরীতে হাঁটতে যাচ্ছ কেন? কিন্তু মতাদর্শ তো একটা কথা বলে, তো আমি স্রোতের বিপরীতেই হাঁটা শুরু করি। তো বিগত সরকারকে তো আপনি দেখলেন, এবার একটু মানে আপনার নিজের মতাদর্শ নিয়ে কিছু আলোচনায় যাব। যে বিগত সরকারকে জনগণ ছুঁড়ে ফেলে দিয়েছে তাদের অনেক রকম কার্যকলাপের জন্য, যেটা কখনোই জনগণের কাছে পৌঁছতে পারেনি। তো সরকার এসেছে, আমাদের এক মাসও হয়নি, তো এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা কি পূরণ করতে পারবে বলে আপনার মনে হয়? দেখুন, এই ভারতীয় জনতা পার্টি, এই দলটা হচ্ছে একটা সর্বভারতীয়, শুধু নয়, এখন বিশ্বের শ্রেষ্ঠ বড় দল, বৃহত্তর দল একটা। তো এদের তো একটা মতাদর্শ, ভাবাদর্শ সবই তো আছে। আমরা তো সেই মতাদর্শ, ভাবাদর্শ থেকেই চলি। অটল বিহারী বাজপেয়ী জি, আডবাণী জি, বর্তমানে নরেন্দ্র মোদী জি, আমাদের প্রধানমন্ত্রী মাননীয়, তিনি তো প্রথম থেকেই বলে এসেছেন সবকা সাথ সবকা বিকাশ। আমাদের পূর্বতন সরকার কোনো মতেই এই প্রস্তাবগুলো তিনি গ্রহণ করেননি, বা যে ডেভেলপমেন্টের ব্যাপারে যে সহযোগিতা উনি করেননি, বরং যে সহযোগিতাগুলো এসেছিল সেগুলো তো আপনারা সব দেখতেই পাচ্ছেন কি হয়েছে, সবকিছু সেটা বলার আর অপেক্ষা রাখে না। তো সেই জায়গা থেকে যখন আজ আমরা এখানে সরকার করতে পেরেছি, ভারতীয় জনতা পার্টি যখন সরকার করতে পেরেছে, সেক্ষেত্রে তো আমরা ভীষণভাবে আশাবাদী যে হয়তো এবারে আমরা এই জায়গাটাকেও সুন্দরভাবে গড়ে তুলতে পারবো, সোনার বাংলা রূপে গড়ে তুলতে পারবো। এটা মূল আশা, জনগণের শিক্ষা একেবারে আমরা প্রথম দিন থেকেই এটা দাবি করি। পরবর্তীকালে শিক্ষা শেষ হলে চাকরিতে ঢোকে, সেখানে শিল্পায়নের দরকার। তো সেই আপনার যে মতাদর্শে আপনি দীক্ষিত হয়েছেন, সেই দল আজকে
সরকারে বসে আছে। তো কি মনে হচ্ছে, শিক্ষা শিল্পায়নের ক্ষেত্রে কি পশ্চিমবঙ্গ একটা জায়গায় গিয়ে পৌঁছবে? হ্যাঁ, আমি এটা ভীষণভাবে আশাবাদী, আর এই জন্যই আমি আরো দলটা এত সক্রিয়ভাবে করেছিলাম এই আশা নিয়েই, যেহেতু আমাদের কেন্দ্রীয় শিক্ষানীতি অনেক আগেই কিন্তু পরিবর্তন হয়ে গেছিল, এবং সেই শিক্ষানীতি থেকে কেন্দ্রীয় সরকার বারে বারে রাজ্য সরকারের কাছে আবেদন করেছিলেন যে এই শিক্ষানীতিকে তোমরা যতটা পারো প্রয়োগ করার চেষ্টা করো, কারণ যেখানে সারা বিশ্ব যেভাবে এগিয়ে চলেছে বর্তমানে কম্পিউটার বা এখন তো শুধু মানে এআই আর চ্যাট জিপিটির যুগ, যেটা যেভাবে ডেভেলপমেন্ট করছে, তো সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী বারে বারে বলেছেন যে শিক্ষাকে এরকম স্কিলড বেসিক শিক্ষা ব্যবস্থা করতে, মানে দক্ষতা নির্ভর। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়েছে আমাদের আর এগোনো সম্ভব নয়, সেটা কিন্তু আমরা সকলেই বুঝে গেছি। তো সেই জায়গা থেকে কিন্তু কেন্দ্রীয় শিক্ষানীতি অনেক আগে থেকেই চিন্তা ভাবনা করা শুরু করে দিয়েছেন। সিবিএসসি বোর্ড ইতিমধ্যেই কিন্তু তারা করে ফেলেছে, কিন্তু পশ্চিমবঙ্গ অনেকটা পিছিয়ে গেছে, মানে 15 বছর আমরা পিছিয়েই গেলাম। তো সেই পিছিয়ে যাওয়াটা যতটা দ্রুততার সঙ্গে করা যায়, এগিয়ে নিয়ে যাওয়াটা, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় চেষ্টা করছেন, উনি তো উদ্যোগ নিচ্ছেন। আমরাও খুব আশাবাদী যতটা সম্ভব, কারণ এই 15 বছরে যতটা আমরা পিছিয়েছি বা যে ক্ষতিটা হয়েছে, এই মুহূর্তে সেটা পূরণ করা সম্ভব হবে কিনা, অ্যাচিভ করে এগোতে পারলে তবে হ্যাঁ, কারণ এই যে বলছেন শিল্প আনবো, বা এই যে একটার পর একটা কোম্পানি এখন আসতে চাইছে আমাদের কাছে, এখন আমার ব্যক্তিগতভাবে, যেহেতু আমি নিজে শিক্ষা জগৎটা থেকে ইয়ে করি বা থেকে এসেছি, বা আমি এখনো ওই জগৎটা সবসময় ফলো করি, নিজের সন্তান পড়াশোনা করছে, ভীষণভাবে আমি আতঙ্কিত যে এই মুহূর্তে যেসব ছেলেগুলো আশা নিয়ে দাঁড়িয়ে আছে কতটা পারবে। কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থা কিন্তু দক্ষতা নির্ভর হয়ে গেছে, মারাত্মক দক্ষতা নির্ভর। কোম্পানিগুলো এলেই কিন্তু দক্ষতা সম্পন্ন ছেলেমেয়েরাই কিন্তু এখানে আগে সুযোগটা পাবে। সুতরাং হয়তো খুব ভালো ভালো শিক্ষিত ছেলে মেয়ে আছে, তারা খুব ভালো পড়াশোনায়, কিন্তু দেখা যাচ্ছে কাজের জগতে গিয়ে কিন্তু তারা ঠিক মতন দাঁড়াতে পারছে না, শুধুমাত্র একটাই কারণে, দক্ষতার অভাব। আর 20 দিনের সরকার এসছে, তো সেক্ষেত্রে আপনি এখনো সেরকম কোনো বিশিষ্ট পদে নেই, মানে রাজনীতির সাথে যুক্ত থাকতেই পারেন, আপনার আদর্শ যে যাকে নিয়ে সেই সরকারই বসে আছে। তো কিছু জিনিস তো হয়ে যাচ্ছে, যেমন ধরুন আমরা ভাত কাপড়ের জোগাড় সবার আগে মানুষের মুখে তুলে দেবো, এটা সব সরকারের কাছে আশা করি, কিন্তু যে বুলডোজার চলছে, কোনো নোটিশ ছাড়াই হচ্ছে বা কোথাও আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে, কিন্তু তা সত্ত্বেও হয়েছে, আপনি এমনি কি বলবেন? না না, এটা না কিছুটা ভুল বার্তা যাচ্ছে। আমরা সেই সময় ছিলাম যখন এটা, কিন্তু এই যে বুলডোজার চলছে যে ব্যাপারগুলো, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে রেলের জায়গা অধিগ্রহণ। আর আমি আমার নিজের এলাকায় দেখলাম শেওড়াফুলি চত্বরে যে রেলের যে জায়গাগুলো অধিগ্রহণ করে রেখেছিল, মানুষ তো রুজি রোজগার, কারণ শিল্প নেই, ব্যবসা নেই, চূড়ান্ত কাটমানি, চূড়ান্ত তোলাবাজি, মানুষ দিশেহারা, তারা যে যেখানে পেরেছে বসে গেছে নেতাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে তারা। এবং শ্রীরামপুর শেওড়াফুলিতে আমরা দেখছি এমন অনেক টোটো চলে যার অধিকাংশ মালিকানা কিন্তু টোটোওয়ালাদের নয়, এক একজন নেতার অধীনে প্রায় কয়েকশো টোটো চলে, এটা কিন্তু তাদের বাড়তি ইনকাম। এই ব্যাপারগুলো কিন্তু আমরা চোখে দেখেছি। আর আজকে যেটা বুলডোজার চলছে, এটা কিন্তু রেল করছে, এটা রেলের জায়গা, রেল নিয়ে নিচ্ছে, কারণ শেওড়াফুলি স্টেশনকে উন্নত করার জন্য তারা ইতিমধ্যেই তো সেইগুলো তারা স্যাংশন করেই দিয়ে গিয়েছিলেন। তো এক্ষেত্রে কিন্তু রাজনীতির কোনো যোগ নেই। আমাদেরও কষ্ট হচ্ছে, রেল বিভিন্ন ভাবে তাদের সঙ্গে যোগাযোগ করেই কাজগুলো করেছেন। তাদেরকে আমাদের সরকার ক্ষমতায় আসার আগে কিন্তু তাদেরকে জানানো হয়েছিল, কিছুটা কাজ শুরু হয়ে গিয়েছিল, কিছুটা আটকানো ছিল। পূর্বতন সরকারের তৃণমূলের নেতারাই তাদেরকে আশ্বাস দিয়েছিল, না না তোমাদের কোনো ভয় নেই, আমরা আবার সরকার করবো, এখানে বসিয়ে দেবো।
কিন্তু সেটা তো রিয়েলি মেনে নেবে না। সে তো কিন্তু যাদের আপাতত কাজ হারালো বা যাদের দোকান নেই রেলের পাশে, দেখুন আমি রোজকার জলখাবার খাওয়া হতো, রেল যাত্রীরা খেত, তাদের তো একটা কোনো পুনর্বাসনের দরকার। আপনারা কি আবেদন রাখবেন সরকারের কাছে? নিজেরই তো দল, সেই ক্ষেত্রে আবেদন রাখা। হ্যাঁ, এটা যদি বলেন মানবিক দিক থেকে যদি আপনি বলেন, আমি নিশ্চয়ই সেই আবেদন রাখবো। আমি কখনোই চাইবো না যে কোনো মানুষ রোজগারহীন হোক বা তার কাজ চলে যাক, কিন্তু আমরা এটাও দেখেছি এখান থেকে যে কটা দোকান তোলা হয়েছে তাদের অধিকাংশই এই দোকানটা শুধুমাত্র মানে এই দোকান থেকে এতটাই আয় ছিল, তাদের ইতিমধ্যেই কিন্তু দুটো তিনটে দোকান অনেকেরই কিন্তু আছে, সেই তথ্যটাও আমাদের কাছে আছে। আর কিছু মানুষ তো সত্যি হারিয়েছেন। আসলে যেটা আমরা অন্য রাজ্যে যেটা দেখেছি, গুজরাট বলুন, উত্তরপ্রদেশ বলুন, ওই সমস্ত জায়গাতেও কিন্তু বুলডোজার চলেছে। ওখানে অ্যাকচুয়ালি যেটা বলা হয়েছে, তোমরা ওই ঠেলা গাড়ি করে বা কোনো মুভিং কোনো গাড়ি করে ব্যবসাটা করো এবং জায়গা অধিগ্রহণ করে থেকো না, তোমরা সব ব্যবসা হয়ে গেলে সেটাকে সরিয়ে ফেলো। চালু করার জন্য পরিকল্পনা আছে। সেইটা যদি করা যায়, সেটা সরকারকে আমরা আবেদন করব। সরকারের একজন কর্মী, সাধারণ কর্মী হিসেবে দলের আমিও আবেদন করব, যদি সেক্ষেত্রে সেই সব মানুষকে পুনর্বাসন দেওয়া সম্ভব হয়, নিশ্চয়ই আমাদের সরকার, আশা রাখছি তারা দেখবেন, তারা চেষ্টাও করছেন। আপনারা ইতিমধ্যেই দেখছেন অন্নপূর্ণা ভান্ডার নিয়েও একটা বাজেট প্রচার। মহিলাদের, আপনি যেমন আত্মনির্ভরের কথা বলছেন, আপনি নিজে আত্মনির্ভর হয়েছেন, ছোটবেলা থেকে নিজে রোজগার করেছেন, অল্প টাকা হলেও আস্তে আস্তে সেটা ক্রমাগত বেড়ে গেছে। কিন্তু অনেক মহিলারা আছে প্রপার শিক্ষাই নেই তাদের কাছে। তো আমি রোজগার করবো, সচেতনতা বোধ বাড়িতে দূরস্থ, নিজের ভেতরেই নেই। তো সেক্ষেত্রে এরকম একটা প্রকল্প চালু হয়েছে, মানে আগের সরকার করে গেছিল, সেখানে তো পাওয়া গেছে অনেক রকমের সমস্যা হয়েছে, যেখানে যিনি মানে যেটা প্রকল্প ছিল সেখানে মহিলাদের জন্য, সেখানে কিছু নাম পাওয়া গেছে, পুরুষও ঢুকে গেছে। তো সেই যখন বিগত হয়ে গেছে, জনগণ ছুড়ে ফেলে দিয়েছে। এবার নতুন সরকার যে প্রকল্প আনছে সেটা কতটা ফলপ্রসূ হবে? সবাই তো মানে হাপিত্তেশ করেই আছে যে আমরা এই সরকারকে এনেছি। তো আপনি এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কি ব্যাখ্যা দেবেন? দেখুন, আমি তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি। এই যেটা লক্ষ্মীর ভান্ডার যেটা চালু হয়েছিল, সেই লক্ষ্মীর ভান্ডারটার আগে তখনও তো মানুষ ছিলেন, মহিলারা ছিলেন, তখনও তো মানে আত্মনির্ভর হওয়ার জন্য এইরকম কোনো প্রকল্প ছিল না। তখনও তো মানুষ বেঁচে ছিলেন, তখনও তো মানুষ চলেছিলেন। তখন বরং আমার মনে হয় এই যে হাতে দিয়ে দেওয়া, প্রথমত তো একটা ভয়ঙ্কর দুর্নীতি, আপনারা দেখছেন 30 লক্ষ মতন অবৈধভাবে এই লক্ষ্মীর ভান্ডার নেওয়া হয়েছিল। কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু মানুষ চলেছেন, মানুষ থেকেছেন, মানুষের কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারটা নেওয়ার প্রয়োজনই পড়ে, মানে কোনো ভাতা তো তখন ছিল না, কোনো ভাতার প্রয়োজন পড়েনি। এই 15 বছরে এই সরকার আসার পর তার কিছু বছর বাদে তিনি এগুলো চালু করলেন, কারণ যে কটা কলকারখানা বা মানুষের কর্মসংস্থানের জায়গা ছিল তারা সব কিছু শেষ করে ফেলেছিলেন। নেতাদেরকে চুরির একটা বড় সুযোগ করে দিয়ে কিছু মানুষকে বোকা বানিয়ে যে দেখো আমরা গরিবের মাসিহা, তোমাদের হাতে টাকা তুলে দিচ্ছি। টাকাটা কার দিয়েছেন উনি? আপনার আমার টাকাই তো দিয়েছেন, আমাদের সাধারণ মানুষের টাকাই তো উনি দিয়েছেন। এবং দেখা যাচ্ছে কিছু প্রতিবেশী দেশ থেকে যারা অনুপ্রবেশ করে এখানে ঢুকে বসেছিল তারাও এই সুবিধা নিয়েছে, বরং আমি নিজে দেখেছি আমার এখানকার প্রকৃত যারা হকদার মানুষ তারা কিন্তু পায়নি। তো এই ঘুণধরা ব্যবস্থার পরিবর্তন আসবে। এই আমি এখন সোশ্যাল মিডিয়ায় দেখছি অনেক মহিলারা বলছেন ভাতা চাই না, উন্নত মানে উন্নয়ন করুন, চাকরি দিন। চাকরি নয় কেন, সরকার কেন ভাতার ব্যবস্থা করেছিলেন? আপনি নিজে এরকম স্ট্রাগল করে উঠে এসেছেন, তো আপনি নারী হিসাবে নারীর এই বুদ্ধিমত্তাকে বা ইন্টালেকচুয়ালিটিকে কিভাবে দেখেন? দেখুন, নারীর বুদ্ধিমত্তাকে আমি দেখি যেটা, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে নারী কিচ্ছু করে না, একজন মা শুধুমাত্র, তিনিও কিন্তু বুদ্ধিমতী। একজন মাই পারেন, মানে এটা আমাদের স্বামী বিবেকানন্দর কথা
যে মায়ের হাতে তৈরি সন্তান জগতের ভাগ্য বিধাতা, এটা কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি। তিনি স্বনির্ভর হন চাই না হন, স্বনির্ভরতা মানেটা কি? আমি বাইরে গিয়ে কাজ করব, কিছু অর্থ উপার্জন করে আনবো। আমি কি বাড়িতে স্বনির্ভর নই? আমি যখন বাড়ির কাজগুলো করছি, এই এই জায়গাগুলো কি আমরা মায়েরা চিন্তা করি? আমাদের মায়েদের জন্য আমরা চিন্তা করি? কিন্তু অনেক মেয়েরা তো অনেক ক্ষেত্রে সেই জায়গাটা সংসারেও পায় না, মানে খাওয়া পড়ার জন্য যে সমস্যা তৈরি হয়। একেবারে। আপনি যখন মহিলা হিসাবে এরকম একটা মতাদর্শে আছেন এবং জনগণের সান্নিধ্যে আছেন, আপনি নিশ্চয়ই চাইবেন সব মহিলারা স্বনির্ভর হয়ে উঠুক। যে স্বনির্ভর প্রকল্প বিগত সরকারের, আগের সরকারই শুরু করে গেছে, তখন থেকে শুরু হয়েছে। তারপরে সেই সরকারে, এই বিগত সরকারের অত পায়নি, এবং নতুন সরকারের ক্ষেত্রে আপনি কিরকম দাবি রাখছেন? নতুন সরকার, দেখুন আমাদের কেন্দ্রীয় সরকার কিন্তু অনেক আগেই মহিলা নির্ভর প্রচুর প্রকল্প কিন্তু চালু করেছিলেন। সেই প্রকল্পগুলো কিন্তু এখানে বাস্তবায়ন হয়নি। আমাদের মাননীয় পূর্বতন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই প্রকল্পগুলোকে উনি সরাসরি প্রবেশ করতে দেননি, ঘুরপথে নিজের নাম দিয়ে স্টিকার দিয়ে উনি চালিয়েছিলেন। এবং যত উন্নয়নের টাকা এসেছে সেই টাকাগুলোকে উনি ওই প্রকল্পের নামে নয়-ছয় করেছেন। তো আমি মনে করি যে এই যে মহিলাদের স্বনির্ভর করার ব্যাপারটা, যেটা সরকারি প্রকল্পে আছে, পরিশ্রম করে স্বনির্ভর হও। প্রচুর মহিলা শ্রমিক যারা এই যে মাথায় করে ইট বইছে, আমি সকালে যখন স্কুলে যেতাম ভোরবেলা দেখতাম বাজার নিয়ে মহিলারা কিভাবে স্ট্রাগল করে সে তার সংসারে দুটো আর্ন করার জন্য মাথায় বড় বড় বাজরা নিয়ে ট্রেন ধরছেন। তিনি কি স্বনির্ভর নন? তিনিও তো স্বনির্ভর। তো তখন তো মনে হয়নি যে এই ভাতার প্রয়োজন আছে, তিনি তো কখনো ভাবেননি। বরং এটা দিয়ে দেওয়াতে আমার মনে হয় মহিলাদের স্বনির্ভরতাকে অপমান করা হয়েছে, অসম্মান করা হয়েছে, তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে, তাদেরকে লোভী তৈরি করা হয়েছে। আজকে হয়তো সেই ভাতাটাকে আমাদের বর্তমান সরকার বাড়িয়ে দিয়েছেন, টাকাটাকে বলেছেন যে না, কারণ মানুষ তো পেতে অভ্যস্ত হয়ে গেছে, না, মানুষের অভ্যাস বদলে গেছে। তো সেই জায়গা থেকে দেখে নেওয়া হচ্ছে অভ্যেসের থেকে বড় কথা, দিনের শেষে ভাত তো খেতে হবে। তো যখন আমার শিল্প নেই, যখন আমার চাকরি নেই, তখন যখন ভাতা দিচ্ছে সেটাকেই কিনে নিয়ে এগিয়ে চলা। হ্যাঁ, সেই কারণেই আমাদের বর্তমান সরকার কিন্তু এটা বন্ধ করে দেননি, চালু রেখেছেন। এবং চালু রেখেছেন কাদের জন্য? যাদের যাদের সত্যি প্রয়োজন। সেই জন্য এই যে 12 পাতার ফর্ম, হ্যানা ত্যানা এত চিৎকার চেঁচামেচি চলছে, এটা কিন্তু কোনো প্রয়োজন। সত্যি যাদের দরকার তারাই পাক। আমরা নিজেরা বসে ফর্ম ফিল আপ করছি, দেখছি হ্যাঁ সত্যি এদেরই দরকার, যাদের দরকার। কারোর যদি মনে হয় যেটা সত্যি তার প্রয়োজনে, শুধুমাত্র সিনেমা দেখবো বা নিজের একটা লাক্সারি মেনটেন করবো, আমরা এটাও দেখছি এমন মহিলারা আসছেন যাদের অলরেডি প্রচুর লাক্সারি রয়েছে, তারাও ওই 3000 টাকা শুনে লাফিয়ে আসছেন সেটা নেবার জন্য। এটা আমাদের কাছে খুবই লজ্জার। নারীবাদীতে আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, আমি অবশ্যই নারীবাদী, তবে উগ্র নারীবাদী নই। আমি নারীকে সম্মান করে নারীবাদী। এই যে 8 মার্চ নারী দিবস পালন করা হয়, যদিও পেরিয়েছে এখন অন্য মাস, তো নারী দিবসের প্রাসঙ্গিকতা আপনার কাছে কেমন? কারণ আপনি নিজে অনেক স্ট্রাগল করে অনেক কিছুর ভেতর দিয়ে আজকে এমন একটা জায়গায় পৌঁছেছেন। আশা রাখবো যে আপনি কোনোদিন হয়তো খুব ভালোভাবে একজন জননেত্রী হয়ে উঠবেন এবং আপনার মতাদর্শকে কাজে লাগিয়ে আপনি জনসাধারণের পাশে থাকবেন। তো সেক্ষেত্রে নারী দিবসের প্রাসঙ্গিকতা কতটা? দেখুন, নারী দিবসের প্রাসঙ্গিকতা তো বিশ্বের এখন সব দেশেই তো উঠে এসেছে, সব দেশে এই ব্যাপারে তারা আন্দোলনটা অনেক আগে শুরু করেছেন, আমরা অনেক পরে শুরু করেছি। তো নারীবাদের প্রাসঙ্গিকতা আছে, কারণ নারীকে সব জায়গায় লড়াই করতে হয়। আমি মনে করি নারীদের প্রথম লড়াইটা শুরু হয় তার ঘর থেকে। তুমি কন্যা সন্তান, তোমার কম হলেও চলবে, আগে বাড়ির ছেলেটা বড় মাছের পিসটা পাক। কিন্তু দিনকাল এখান থেকে বৈষম্য, দিনকাল পাল্টালেও আমি আমার মায়ের মধ্যেও দেখেছি, মা নিজে একজন নারী হয়ে আমাকে এগিয়ে যেতে বলেছেন, কিন্তু কোথাও একটা মায়ের পুত্র সন্তানের প্রতি বেশি স্নেহ ছিল। কিন্তু মা সবসময় চাইতো আমি স্বনির্ভর হই। এগুলো দেখেছি, এগুলো না আমি আমার পরবর্তীকালে শ্বশুর বাড়িতে এসে আমার শাশুড়ি মায়ের মধ্যেও দেখেছি।
যে পুত্র সন্তানের প্রতি বেশি একটা তার বিরাট জেনারেশন মহিলাদের মধ্যে আছে যারা এর থেকে বঞ্চিত ছিল। সেক্ষেত্রে আমরা অনেকটাই এগিয়ে গেছি। আমি কিন্তু তখনও প্রতিবাদ করেছি, ছোটবেলাতে মাকে প্রতিবাদ করেছি। আমি নয় কেন, আমি কি তোমার সন্তান নই? পরবর্তীকালে শ্বশুর বাড়িতে এসে স্টিল নাও আমার শাশুড়ি মায়ের সাথেও আমি প্রতিবাদ করি, যে তাকে বোঝাবার চেষ্টা করি যে না মা, আপনিও নারী, আপনারও প্রয়োজন আছে। তো সেই জায়গা থেকে আমি অবশ্যই নারীবাদী। মেয়েরা সব ক্ষেত্রে এগিয়ে আসুক। আমি নিজে কন্যা সন্তান ভীষণ ভালোবাসি। আমার দুর্ভাগ্য সেই জায়গাটা থেকে আমি আমার মেয়েকে আমি সেই জায়গাটা হয়তো পুরোটা দিতে পারিনি, কিন্তু সবসময় আগলে রাখার চেষ্টা করি। আমার ছেলেকে আমি শিখিয়েছি মেয়ে হিসেবে কাউকে ভাবতে না, আগে মানুষ হিসেবে ভাবতে। তুমি যখন রাস্তায় বেরোবে, যেই থাকুক তোমার পাশে, জানবে একটা নারী তোমার পাশে যখন যাচ্ছে, সে শারীরিক গঠনগত ভাবে তোমার অপোজিট হতে পারে, কিন্তু মানুষ হিসেবে কিন্তু তোমরা সমান। আমি ছেলেকে ছোট থেকে তার সমস্ত গৃহস্থালির কাজ কিন্তু আমার ছেলে পারদর্শী, সে কিন্তু পারে। খুব কম মাস শেখা সেটা, এবং 5 বছর বয়স থেকে আমি ছেড়ে দিয়েছি যে তোমার কাজ তোমাকে করতে হবে। সে নিজে তৈরি হয়ে স্কুল যাওয়া, নিজে হাতে ভাত মেখে খাওয়া, সবটা তাকে শিখিয়েছি। সে নিজে করে। বাড়িতে কেউ এলে তাকে, এখন বাড়িতে নেই, থাকলে হয়তো আপনাদের জলটাও সেই এগিয়ে দিত, যেহেতু তার বোন পারবে না। তাকে এটাও শিখিয়েছি পরবর্তীকালে তুমি যাকে সংসারে নিয়ে আসবে, তুমি দেখেছো তোমার মা কিন্তু সেই সাপোর্টটা হয়তো পুরোটা পায়নি, কিন্তু মানুষ হিসেবে মানুষটা ভীষণই ভালো। কিন্তু ওই যে বললাম, কোথাও নারীবাদী একটা ধাক্কা দেয়। ছেলেকে কিন্তু শিখিয়েছি এই কথাটা যেন আমাকে শুনতে না হয় যে একজন নারীবাদী মায়ের ছেলে, সেও কিন্তু পুরুষতান্ত্রিক মানসিকতা নিয়েই বড় হয়েছে। পুরুষতান্ত্রিক নারীবাদীর থেকেও বড় কথা, নারী পুরুষকে একটা সমান সম্মান দেওয়া। একেবারে আজকের দিনে এই যে আপনি উঠে এসেছেন এবং আপনার সাথে এতক্ষণ কথা বলছি, সেক্ষেত্রে আপনার একটা লড়াকু মানসিকতা সবসময় দেখা যাচ্ছে। ছোটবেলা থেকে তার সূচনা হয়েছিল। খুবই ভালো লাগলো আপনি যে সংগঠন নিয়ে এগিয়ে চলছেন, থ্যালাসেমিয়া রোগীদের পাশে আছেন, যদিও সেটা আপনি বাড়ির থেকেই সূচনাটা হয়েছিল। এবং আপনি জননেত্রীর পথে আশা রাখবো আগামী দিনে যে মতাদর্শ নিয়ে আপনি এগোচ্ছেন, যে দলের মতাদর্শ নিয়ে এগোচ্ছে, সে সরকারের সাফল্য তো আসবেই, তার সাথে আমরা আশা করবো আপনাকে কোথাও জননেত্রী হিসাবে দেখতে। খুব ভালো লাগলো দিদি, আপনার সাথে অনেকক্ষণ গল্প করলাম। আপনারাও শুনলেন যে উনি কিভাবে উঠে এসেছেন এবং একদিকে উনি সংসার সামলেছেন, একদিকে থ্যালাসেমিয়ার মতন রোগী শিশুদের একটা সংগঠন চালিয়েছেন। বাড়িতেও তার একটু সমস্যা আছে তার সন্তানকে নিয়ে, এবং উনি একটি রাজনৈতিক দলের সাথেও যুক্ত হয়ে গেছেন। আশা করবো আগামী দিনে দিদিকে আমরা জননেত্রী হিসাবে কোথাও দেখবো। আজকে আমাদের আড্ডা এই পর্যন্ত, গল্প এই পর্যন্ত, আবার দিদির সাথে দেখা হবে। নমস্কার।